হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন ঠিক নয়, পুরোনো দিনের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তিনচুলেতে আমাদের লাস্ট ডে মানে আজকেই সকালবেলায় আমরা ব্রেকফাস্ট সেরে তিনচুলে থেকে বেরিয়ে যাব দারাগাঁওয়ের উদ্দেশ্যে। এখন সকালবেলায় ঘড়িতে 6টা বাজছে, ঘুম ভেঙে গেছে। জানলা দিয়ে এত সুন্দর রোদ আসছে আর চতুর্দিকে এত সুন্দর পাখির আওয়াজ আসছে, তো ভাবলাম যে একবার বাইরে বেরিয়ে দেখি। আর এখানে আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। ভিউটা এত সুন্দর, এত অপূর্ব লাগছিল যে ভিডিও না করে আর পারিনি। আর ওই যে দূরে একটা সাদা ধোঁয়ার মতো দেখা যাচ্ছে, ওটা আসলে কিন্তু মেঘ। এখানে চারপাশটা দেখলে মনে হয় সত্যি এখানকার মানুষজন এত পলিউশন ফ্রি জায়গায় আছে, এত ভালো জায়গায় আছে, সত্যি ভীষণ ভালো জায়গা। আর এই ভোর 6টার সময় কিন্তু শুধু আমি উঠিনি, আমার কন্যাও সাথে উঠে গেছে। কেননা মা উঠলে কন্যা তো উঠবেই, এটাই নিয়ম। তো ও কিন্তু সাথে সাথে উঠে গেছে। আমরা প্রতিটা জায়গাতেই মিনিমাম 2 রাত করে ছিলাম। তো এই তিনচুলেতেও 2 রাত ছিলাম, শিটংয়ে শুধুমাত্র 1 রাত ছিলাম। তো এই তিনচুলে থেকে আজকে ব্রেকফাস্ট সেরে স্নান খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো দারাগাঁওয়ের উদ্দেশ্যে। দিয়ে ব্রাশ করে দেবো আর তোমার ব্রাশ কই? আর আমরা রোজ সকালে উঠে যেহেতু ব্রাশ করি, আমার মেয়েও কিন্তু ব্রাশ করাতে খুব মজা পায়। তো ওর তো আর ব্রাশ এই বয়সে হয়নি, তো সেই কারণে ওকে সিলিকনের ব্রাশ ওকে হাতে ধরিয়ে দিতাম। আর এখানে চা বিস্কুট খাচ্ছি, আমি চা বিস্কুট খাচ্ছি, ওকে চা দিইনি। ও বিস্কুটই খাচ্ছে আর কাপের মধ্যে একটা ফলস ভিজিয়ে দেখানো হচ্ছে যে ওকে চা বিস্কুট দেওয়া হচ্ছে। মে মাসে মিডিল করে গেছিলাম, ভেবেছিলাম অল্প বিস্তর হলেও কিছু ঠান্ডা পাবো, কিন্তু ঠান্ডার তো নামগন্ধ ছিলই না। উপরন্তু আমরা যে একটা করেই মাত্র চাদর নিয়ে গেছিলাম গায়ে দেওয়ার জন্য, সেটাও আমাদেরকে দিতে হয়নি। আর মাঝখানে এখানে একটা কাণ্ড ঘটে। চায় ডুবোচ্ছি। এর মধ্যেখানে আমার মেয়ে একটা কাণ্ড ঘটিয়ে বসলো যে এক বোতল জল ছিল, সেই বোতলের জলটা পুরোটা উল্টে দিল, একদম পুরোটা ঢেলে দিল ওই যে বোতলটা দেখা যাচ্ছে। আর আমাদের হোমস্টে যে কেয়ারটেকার ছিলেন তিনি একাই ছিলেন, তিনি এতগুলো লোকের খাবার বানাচ্ছিলেন, তো এটাতে একটু সমস্যা হয়েছে। তো ওনাকে এখানটায় এসে আবার মুছতে, আমি বা কি করে গোটা সারা বাড়িতে জল ফেলে রাখলে কি করেই বা আমি প্যাক করব। তো ওনাকে বললাম মোছারটা আমাকে একটু দেখিয়ে দিতে, তো তারপরে আমি নিজেই ঘর মুছেছি। ঘুরতে এসে ঘর মুছতেও কিন্তু আমার বাকি থাকেনি। আসলে এই হোমস্টেতে লোকজনের খুব অভাব ছিল, মানে কেয়ারটেকারের খুব অভাব ছিল। একজনই খাবার বানাচ্ছিলেন, একজনই বিছানা চাদর সবকিছু বদল বদল করছিলেন, একজনই দেখাশোনা করছিলেন। মাঝে মাঝে যিনি মালকিন ছিলেন তিনি এসে সাহায্য করছিলেন, কিন্তু এটা ক্ষেত্রে একটু বেশ প্রবলেমই লেগেছে। আর এর মধ্যে আমাদের কিন্তু স্নান টান অলরেডি হয়ে গেছে, ব্যাগ প্যাকও অলমোস্ট হয়ে গেছে, মেয়েকেও ব্রেকফাস্ট করানো হয়ে গেছে। আর এই যে আমাদের যে মালকিন, উনি কিন্তু এখন রুটি করছেন। তো আমার হাজবেন্ড বললো আগে আমি খেয়ে নিই, তারপরে তোমরা সবাই খাবে। আসলে আমার মেয়েটা এতটাই জ্বালাতন করতো যে কাউকে না কাউকে একজনকে ধরলে আরেকজন ভালো করে খেতে পারতো। এখানেও কিন্তু এই একই আলুর তরকারি, বাঁশের আচার, রুটি আর ডিম। মনে হয় বিভিন্ন হোমস্টের বিভিন্ন রকমের রেঞ্জ আছে। আমরা হয়তো যে রেঞ্জের হোমস্টেতে ছিলাম, তো সেই হোমস্টে রেঞ্জে হয়তো এরকমই খাবার দেয় না, সব হোমস্টেতে এরকম ধরনের খাবার দেয়। নিশ্চয়ই কিছু 5 স্টার ক্যাটাগরি তো হোমস্টে থাকবে। আর এখানে আমি একদম ফুল রেডি হয়ে গেছি, এখানে লিপস্টিক লাগাচ্ছি। আর লিপস্টিক লাগালে তো আমার মেয়ে একদম ছুটে ছুটে চলে আসে যে উনিও লিপস্টিক লাগাবেন। তাতে সেটা সিঁদুর হোক, লিপস্টিক হোক, যাই হোক, উনি সবটাই বোঝেন যে এটা ঠোঁটেই লাগাতে হবে। এখানে আমার সাথে রীতিমতো কিন্তু ঝগড়া করছে লিপস্টিক লাগানো নিয়ে। ঘড়িতে প্রায় তখন 11টা বাজে, আমরা একদম রেডি হয়ে নিচে চলে এসেছি। একদম আমাদের সবকিছু মালপত্র যা কিছু ছিল সব গাড়ির মধ্যে উঠে গেছে। এরপরে বহু ভিডিওতে আমরা দেখেছি বা বহুজনের ছবিতে দেখেছি যে হোমস্টে গুলোতে থাকা হয়, সেই হোমস্টের যিনি মালিক থাকেন বা মালিকিন থাকেন, এরকম একটা সাদা উত্তরী দিয়ে বরণ করতে। তো আগে তো ভাবতাম যখন হোমস্টে গুলোতে ঢোকা হয় তখনই হয়তো এই বরণটা করে, তো ভাবলাম আমাদের ক্ষেত্রে দেখলাম যে না, বা অনেকের ক্ষেত্রেও দেখলাম যে না, যখন বেরোনো হয় তখনই এই উত্তরীয়টা দিয়ে সম্মান জানানো হয়। আমার মেয়ে তো এইসব নেয়নি হাতে, তাই ওরটা আমার হাতেই দিয়ে দিয়েছিল। চাইনিজ আপেল। এই হোমস্টের যে মালকিন, মানে যার ছবি আপনাদেরকে দেখালাম, যার ফটো দেখালাম, তিনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন যে তিনি বাগানে কি কি গাছ লাগিয়েছেন। এটা হচ্ছে চাইনিজ আপেলের গাছ। আমি কিন্তু জীবনেও আগে নাম শুনিনি যে চাইনিজ আপেল বলে কিছু হয়। হয়তো হয়তো চীনে যেরকম আপেল হয় সেগুলোই হয়তো লাগিয়েছে এখানে।
তাছাড়া বহু গাছ উনি লাগিয়েছেন। গাছ করতে বা বাগান করতে ভীষণ ভালোবাসেন। আমার মায়ের কথা মনে পড়ছিল। মা তো ভীষণ এনজয় করতেন। উনি এক-একটা করে গাছ চেনাচ্ছেন আর তার সঙ্গে ওনার বাগানের হওয়া স্ট্রবেরি সেটাও কিন্তু আমাদেরকে দিয়েছিলেন হাতে। আর এখানে তো বিভিন্ন রং-বেরঙের কাগজ ফুল বা এখন যেটাকে বোগেনভেলি বলে সেটা এখানে প্রচুর দেখেছি। আমাদের যে সুমন্তদা ওখান থেকে ডাল নিয়ে এই বোগেনভেলি লাল কালারের ডাল নিয়ে গেলেন যেটা বাড়িতে বসাবেন। উনি কিন্তু দিতে রাজিও হয়ে গেলেন। আর এই বোগেনভেলিয়া এখানে প্রচুর রকমের কালারের হয়। আর এই যে আমার মেয়ের হাতে এই মালকিন যে স্ট্রবেরিটা দিয়েছে সেটা আরকি খাওয়ার চেষ্টা করছে আরকি। ওর জীবনে এটাই ১ম স্ট্রবেরি খাওয়া। তো যাই হোক এরপরে আমরা ওই তিনচলে থেকে বেরিয়ে আরেকটা এখানে চা বাগানে এসেছি। চা বাগানের ধারগুলোতে এত সুন্দর মিষ্টি একটা হাওয়া বইছিল, খুব ভালো লাগছিল। ভীষণ সুন্দর। তারপরে আরেকটা চা বাগানে চলে এসেছি। আর এই চা বাগানে একটা খুব সুন্দর চা বাগানের মধ্যে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট কাম আরকি ওই চায়ের দোকান ছিল, স্ন্যাকস এর দোকান ছিল। সেখানে আমরা বেশ কিছুক্ষণ বসে গল্প, আড্ডা, চা খেয়েছি, কেউ কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, চিপস খেয়েছি। এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো। চা বাগানের সবচেয়ে যে জায়গাটা উঁচু সেই জায়গাটাতেই কিন্তু ওই দোকানটা করেছিল। আর এরপর আমরা ওই দোকানটা থেকে নেমে যাচ্ছি এবং আস্তে আস্তে আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব। তো এখান থেকে যে গোটা চা বাগানটা চতুর্দিকে সবুজ সবুজ আর সবুজ, সত্যি এই সবুজের দিকে তাকিয়ে থাকলে মনে হয় আর কোনোদিনও চোখ খারাপ হবে না। এরপরে আমরা যে ডেস্টিনেশনটা এসেছি সেটা হচ্ছে রঙ্গিত রিভার আর হচ্ছে তিস্তা নদীর একটা হচ্ছে মিলনস্থল। ঘোলাটে যে জলটা সেটা হচ্ছে তিস্তা নদীর আর সরু মতো আরেকটা যে নদী পাশ থেকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে রঙ্গিত রিভার। এটা অনেকে লাভার্স পয়েন্টও বলে, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি তিস্তা আর রঙ্গিত নদী যে দুটো নদী আছে সেই দুটোর মিলনস্থল। ঘড়িতে তখন অলমোস্ট 2:30 বেজে গেছে। তখন আমরা পৌঁছেছি ডেলো পার্কে। আর মেয়ের কিন্তু যে দুপুরের খাবার ভাত, ডাল, ডিম সেদ্ধটা নিয়েছিলাম সেটাও সাথে করে নিয়ে নিয়েছি। কেননা দেখছি যে আমরা না খেয়ে থাকতে পারবো অনেকক্ষণ, 4টে 4:30 পর্যন্ত গিয়ে আবার ভাত খাবো। কিন্তু আমার মেয়ের পক্ষে থাকাটা সম্ভব হতো না। তো এই ডেলো পার্ক সেই বহু চর্চিত সবারকার ডেলো পার্কে গিয়ে আমার মেয়েকে ওখানে ভাত, ডাল আর সবজি যেটা নিয়ে এসেছিলাম মানে ডিম সেদ্ধ সেটা খাইয়েছি। ডেলো পার্কে এখানে প্যারাগ্লাইডিং ও হচ্ছিল। তো প্যারাগ্লাইডিং আমি করিনি কেন খুব ভয় লাগছিল। যদিও আগে বেলুন রাইড করেছি, বেলুন রাইডটা ভীষণ ইন্টারেস্টিং। তো প্যারাগ্লাইডিং করিনি। ভবিষ্যতে যখন আবার যাবো তখন হয়তো প্যারাগ্লাইডিং বা প্যারাসিলিং করবো, কিন্তু এখানে আর করিনি। মেয়ের কথা ভেবে যদি কিছু হয়ে যায় তখন মেয়ের কি হবে। আর ঘুরতে গিয়ে চা খাওয়ার, কফি খাওয়ার মজার থেকেও বিশেষ করে শীতকালে যদি কোনো জায়গায় যায়, শীতের কোনো জায়গায় যাওয়া যায়, তাহলে কিন্তু সেই সব জায়গায় কিন্তু আইসক্রিম খেলে কিন্তু আরো বেশি মজা লাগে। আর এই ডেলো পার্কের কাছে এখানে একটা দোকান ছিল, এত সুন্দর আইসক্রিম পাওয়া যেত। আর এত ভালো লাগছিল আইসক্রিমটা খেতে, ভীষণ ভালো লাগছিল। খিদেও পেয়েছিল, তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল, বেশ ভালো লাগছিল। আর এখানে এত সুন্দর মাঠ পেয়েছে, খোলা মাঠ পেয়েছে। আমার মেয়ে একটা বল কিনে ওর বাবার সাথে, ওর কাকাইয়ের সাথে বল খেলতে লেগে গেছে। আসলে আমিও চাই আমার মেয়ে একটু মাঠে যাক, পার্কে যাক, ঘুরে বেড়াক। মানে এই বদ্ধ দুনিয়ার মধ্যে যেন না থাকে, মোবাইলে বদ্ধ যেন না হয়ে যায়, টিভিতে যেন বদ্ধ না হয়ে যায়। তারপরে ডেলো পার্ক থেকে বেরিয়ে এই জায়গায় আরেকটা পথে পড়েছিল এরকম মনেস্ট্রি টাইপের, সেখানেও গেছিলাম। যদিও মাঝখানে আমার মেয়ে ঘুমিয়ে গেছিল, তবুও ওকে ওই অবস্থাতেই নিয়ে গেছিলাম। তারপরে ও কোলেই ছিল, আমরা ঘুরে দেখলাম। আর এখানে ঘুরে দেখে সবচেয়ে মজা লাগছিল যে আমরা যেরকম বিভিন্ন রকমের খাবার ভগবানকে দিই, এখানেও কিন্তু ওরা দিয়েছে। ফল টল তো দিয়েইছে, তার সঙ্গে চকলেট, চিপস, কেক, বিস্কুট অনেক কিছু খাবার দিয়েছে। আসলে প্রতিটা ধর্মেই আছে যে যেমন ভাবে তার ভগবানকে, তার যে আদরণীয় যে জায়গা সেখানে তার নিজের পছন্দের জিনিসগুলো দিয়ে আরাধনা করা। তো এখানে এত সুন্দর হাওয়াও দিচ্ছিল, যে হাওয়াতে কিন্তু আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠেও গেছিল। এরপরের যে আমাদের ডেস্টিনেশনটা ছিল সেটা হচ্ছে আমাদের দারাগাঁও। তো এই দারাগাঁওতে যে আমরা হোমস্টেতে ছিলাম এটা হচ্ছে সেই একতা হোমস্টে। মানে এটার কথা ভাবলে বা বলতেও ইচ্ছা করে না, এটার কথা ভাবলে আমার গা শিউরে ওঠে। এতটা রাস্তা থেকে এতটা নিচে, যেখানে গাড়ি নামবে না, সবকিছু লাগেজ ইত্যাদি নিয়ে আপনাকে কিন্তু একদম সেই হেঁটে হেঁটে একদম রাস্তা থেকে নিচে একদম হেঁটে হেঁটে নামতে হবে। আর সেরকম ভয়ঙ্কর রাস্তা, কোনো পিচ নেই, মানে নষ্ট হয়ে যায় নাকি। আর সেরকম এখানে এসে এত ভয় লাগছিল যে আমার ছোট্ট বাচ্চা মেয়ে, কোনো ব্যারিকেড নেই, পাশেই খাদ। মানে সত্যি আমি বাচ্চা নিয়ে যাওয়ার জন্য এই হোমস্টেতে একদমই বারণ করব। আর তাছাড়াও এত অপরিষ্কার হোমস্টে যে হতে পারে এই একটা হোমস্টেতে না এলে হয়তো বুঝতে পারতাম
পারতাম না, আমাদেরকে ছবি অন্যরকম দেখিয়েছিল আর আমরা গিয়ে দেখছি অন্যরকম। তো আমরা এখানে এসে লাঞ্চ করেছি, লাঞ্চের ছবি আর তুলিনি। তারপরে মোটামুটি 6:30 বেজে গেছে, তো আমাদেরকে চা আর এখানে ওই তেলে ভাজা দিয়েছে। তো আমরা ওইসবের থেকেও এই জায়গাটাই বেশি সুন্দর লাগছিল, তো ফটো তুলেছি। আকাশ পরিষ্কার থাকলে সত্যিই হত্যা হোমস্টে থেকে কিন্তু ভালো দারুণ ভিউ পাওয়া যায়। ভিউ সিনিক বিউটি খুব সুন্দর, ওই যে তিস্তা নদীও দেখতে পাওয়া যাচ্ছে দূরে, ওটার একটা শহর, সবকিছুই সুন্দর। কিন্তু আমার পরিবেশটা ভালো লাগেনি, এত জঘন্য পরিবেশ হতে পারে কোন একটা হোমস্টে, এটা সত্যি হয়তো এই একটা হোমস্টেতে না থাকলে আমি হয়তো বুঝতে পারতাম না। শুধু তাই নয়, এখানকার রুমগুলোর অবস্থাও অতি জঘন্য থেকে জঘন্যতর। তাই আমি কখনোই বলবো না যে এই একটা হোমস্টেতে, গুগলে রিভিউ হয়তো অনেকে ভালো দিয়েছে, কিন্তু আমি একদমই বারণ করবো কেউ পয়সা খরচ করে এই একটা হোমস্টেতে থাকবেন না। অ্যাকচুয়ালি সবাই ঘুরতে যায় একটু আরামের জন্য, একটু ভালো বিছানা, ভালো খাওয়া দাওয়া, সবকিছুর জন্য। আমরা বেশিরভাগ টাইমটা এই জায়গাটাতেই কাটিয়েছি এবং ভয় ভয় কাটিয়েছি কোন সময় আমার মেয়েটার খাদের ধারে চলে যায়, কোন সময় আমার মেয়েটার লেগে যায়। তো আমরা রুমে তো ঢুকতেই পারিনি, রুমটা এত অপরিষ্কার অপরিচ্ছন্ন, এবং শেষে রুম থেকে একটা ছোট মতো বাচ্চা সাপের ছানাও মনে হয় বেরিয়েছিল। এই যে এগুলো হচ্ছে রুম। তো আমার তো ভীষণ আনহাইজেনিক লেগেছে। আমাদের এই দারাগাঁওতে শেষ দুটো নাইট থাকার কথা ছিল। আমার হাজবেন্ড রীতিমতো ট্যুর অপারেটরদেরকে ফোন করে বলেছে বললো যে আমরা এই দারাগাঁওতে আমরা কিছুতেই থাকতে পারবো না 2 রাত, একটা রাতই আমরা থাকবো, আর একটা রাত আপনারা অন্য কোথাও ব্যবস্থা করে দিন। তো এটা হচ্ছে রাত্রেবেলায় সত্যি সিনিক বিউটিটাও খুব সুন্দর, বলবো না একটা হোমস্টে থেকে সিনিক বিউটি ভীষণ সুন্দর, কিন্তু একটুও এইসব হোমস্টে গুলো একটু নিজেদের মেনটেন করার চেষ্টা করে না। টাকা কিন্তু খুব নেয়, ভালোই নেয়, খাওয়া দাওয়াও খুব নমিনাল, কিন্তু এত নোংরা ঝোংরা হোমস্টেতে থাকা সত্যি ঘুরতে ঘুরতে এসে যায় না। তো একটা হোমস্টেতে থাকার পর আমি আমার হাজবেন্ডকে বলেছি পাহাড়ি এলাকাতে যদি ঘুরতে যেতেই হয় তাহলে কিন্তু ভালো হোটেলেই থাকবো, কোনো কিছু গ্রামে ইত্যাদি জায়গায় থাকার দরকার নেই। তার থেকে বরং হোটেলে থাকবো, হোটেলের বরং আশেপাশের শহরের ভিউ দেখবো, সব ঠিক আছে। সিনিক বিউটি শুধুমাত্র সাইট সিইংই দেখবো, সেটাও ঠিক আছে, কিন্তু এত জঘন্য হোটেলে থাকতে পারবো না। আমরা সেকেন্ড পার্টটাতে ছিলাম। একটা হোমস্টে 3টে পার্ট আছে, 3টে তলা আছে, একটা হচ্ছে ফার্স্ট, একটা হচ্ছে সেকেন্ড, মানে এই পাহাড়ের ধারে ধারে আর কি, আরেকটা হচ্ছে থার্ডে। আর এখানে আমরা এই 9:30টার সময় খেতে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর 2-3টে তলাতেই লোকজন ছিল, অনেকের হয়তো ভালো লেগেছে কিন্তু আমার একদম ভালো লাগেনি। এখানে ওই আমাদের চিকেন দিয়েছে, আলু ভাজা দিয়েছে আর রুটি দিয়েছে, আর কিছু সেরকম ভাবে দেয়নি, আমার খুব একটা ভালো লাগেনি। তারপরে খাওয়া দাওয়া সেরে অলমোস্ট যখন মোটামুটি 10টা 10:30 বাজছে, 11টা পর্যন্ত আমরা এই বাইরেই বসেছিলাম, যেহেতু ঠান্ডা খুব একটা ছিল না, কেন রুমের অবস্থা এতটাই খারাপ ছিল যে আমাদের রুমে ঢুকতে ইচ্ছা করছিল না। তো কোনো রকমে আমরা রুমে ঢুকেছিলাম এবং সারা রাত অলমোস্ট আমরা জেগেছিলাম। আমার মেয়ে গরমে ঘুমাতে পারিনি, সাফোকেশন হচ্ছিল, ভালো মতো ভেন্টিলেশন ছিল না, এই কারণে এই একটা হোমস্টেতে ঘুমাতে পারিনি ভালো করে। তো সারা রাত আমরা অলমোস্ট জেগেছিলাম। তো এই যে তার পরের দিন সকালবেলায় একটা হোটেলের রুমের ভিডিও করেছি, একটা হোমস্টের এই জঘন্য চাদর, এই জঘন্য রুম, মানে এত অপরিষ্কার এত অপরিচ্ছন্ন হতে পারে, মানে আমার ধারণার বাইরে ছিল। খাটের তলাটা তো আর দেখালামই না, আর এই জঘন্য বাথরুম। তো প্লিজ যারা যারা গুগলে রিভিউ দেখে এই হোটেলে থাকার চেষ্টা করবেন, আসার চেষ্টা করবেন, ভালো করে আগে ভিডিও কলিং এ দেখে নেবেন।